স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। সঙ্গে আছি আমি তানজিনা অন্ত। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের আজ 8 বছর। সে সময় এসব ঘটনায় সারা দেশে দায়ের করা 83 মামলার একটিরও অভিযোগপত্র দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে দীর্ঘদিন পরে হলেও গেল 26শে মার্চকে কেন্দ্র করে শুরু হয়েছে এসব মামলার তদন্ত। গ্রেফতার হয়েছেন হেফাজতে জোটের নায়েবে আমির সহ শীর্ষস্থানীয় নেতারা। মৌ খন্দকারের প্রতিবেদন। শাপলা চত্বর 2013 সালের এই দিকে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়। ওই দিন 13 দফা দাবি নিয়ে ঢাকামুখী লং মার্চ ঘোষণা করে শাপলা চত্বরে। দিনভর সমাবেশ করে তারা। বিএনপি জামাত সহ অনেক রাজনৈতিক দলই সেদিন তাদের সমর্থন মতিঝিলে জানায়। পুলিশের সাম্প্রতিক তদন্ত বলছে, সমাবেশ চলার সময়ই হেফাজতের শীর্ষ নেতারা দফায় দফায় বৈঠক করে নাশকতার মাধ্যমে সরকার পতনের পরিকল্পনা করে। সন্ধ্যার কিছু আগ থেকেই মতিঝিল, পল্টন, বায়তুল মোকাররম মসজিদ সহ আশপাশে শুরু হয় সেই তাণ্ডব। বিশেষজ্ঞরা মনে করেন, এই মামলার আসামিদের যদি তখনই দমিয়ে দেওয়া যেত তাহলে সম্প্রতি হয়তো এই সুযোগ পেত না। বাংলাদেশ রাষ্ট্রের শত্রু, সুতরাং এই গোষ্ঠীকে কোনো ছাড় দেওয়া যাবে না। তাদেরকে রাষ্ট্রের আইন এবং সংবিধান অনুসারে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ঘটনায় রাজধানীর 30টি সহ 7 জেলায় মোট 83টি মামলা হয়, কিন্তু নানা কারণে চার্জশিট হয়নি একটিরও। এই তদন্তগুলো আমরা আরো বেশি স্পিডাইজ করেছি এবং এই মামলাগুলোকে চূড়ান্ত পরিণতির দিকে আমরা নিয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের হয়তো আর কয়েকটা দিন সময় লাগবে। তবে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হওয়া সহিংসতার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শুরু হয়েছে তদন্ত। এখন পর্যন্ত ওই তাণ্ডবের ঘটনায় হেফাজতের 13 জনকে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ বলছে, রিমান্ডে হেফাজত নেতারা জানিয়েছে 5 মে সরকারের পতন ঘটিয়ে আহমেদ শফিকে রাষ্ট্রপতি, বাবুনগরীকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনের পরিকল্পনাও ছিল হেফাজতের। তৎকালীন হেফাজতে ইসলামের কর্মকাণ্ড ছিল মূলত সরকার পতনের জন্য, এবং সেই সরকার পতনের জন্য তৎকালীন বিএনপি জামাতের যে সংশ্লিষ্টতা, এটা কিন্তু এভিডেন্সিয়ালি আপনার সাক্ষ্য প্রমাণ দিয়ে এস্টাবলিশড। তো সেগুলোর মাধ্যমে আমরা মামলা চার্জশিট দাখিল করব। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এদিকে পল্টন থানার 2 মামলায় আবারও 5 দিনের রিমান্ডে মামুনুল হক। এ নিয়ে 3য় দফায় রিমান্ডে নেওয়া হলো তাকে। হেফাজতের আরেক নেতা জুনায়েদ আল হাবিবিকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মঙ্গলবার রাতে বৈঠক করেছেন হেফাজতের 8 নেতা। বিস্তারিত মাসুদ আলাবনীর প্রতিবেদনে। গেল 26 মার্চ রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় পল্টন থানার 2 মামলায় হেফাজতে ইসলামের তৎকালীন যুগ্ম মহাসচিব মামুনুল হককে এর আগে 2 দফায় রিমান্ডে নেওয়া হয়। 3য় দফায় রিমান্ডে নিতে মঙ্গলবার দুপুরের দিকে মামুনুলকে নেওয়া হয় আদালতে। পল্টন থানার 2 মামলার একটিতে 10 দিনের রিমান্ড চাইলে 3 দিন, আরেক মামলায় 7 দিনের আবেদন করলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার। মামুনুল ছাড়াও আদালতে হাজির করা হয় জুনায়েদ আল হাবিবিকে। এ সময় হাবিবিকে 3 মামলায় 4 দিনের রিমান্ড দেন আদালত। এই যে ঘটনাগুলি ঘটেছে এটা তো দৃশ্যমান। তারা যে প্রত্যেকে তাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে, এবং তারা যে এইসব অগ্নিসংযোগ করেছে, নাশকতা করেছে, তারা এগুলো ভিডিও ফুটেজ আছে, এবং এগুলো তাদেরকে কিন্তু যাদের গ্রেপ্তার করছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, ন্যায় বিচার পাননি মামুনুল। আমি মনে করি যে উনি ঘটনাস্থলে ছিলেন না। আমি গত তারিখেও বলেছি যে ওনার আদালতে ভাষ্যমতে একজন পুলিশ কর্মকর্তা ওনাকে ডেকে এনে অন্য যারা ছিল তাদেরকে বের করে দেন। যেহেতু উনি ঘটনাস্থলে ছিলেন না, জানেনই না, তারপরও সেই মামলায় ওনাকে রিমান্ডে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবে মতিঝিল ও এবছর পল্টন থানার মোট 6 মামলায় এ সময় শোন অ্যারেস্ট দেখানো হয় মামুনুল হককে। এদিকে চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় সোমবার রাতে পৃথক অভিযানে হেফাজত নেতা মাওলানা আরফি ও মাওলানা তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। আর ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা হোসেন সহ 6 জনকে গ্রেফতার করে পুলিশ। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।
হেফাজতের সদ্য সাবেক কমিটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদির নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছে। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে হেফাজতের 8 সদস্য যোগ দেন। মঙ্গলবার রাত 9:20 মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে প্রবেশ করেন নুরুল ইসলাম জিহাদি সহ হেফাজতের নেতৃবৃন্দ। বৈঠক শেষে দলটির নেতারা জানান, গ্রেফতার হওয়া নেতাদের মুক্তি, কওমি মাদ্রাসা খুলে দেয়া, গ্রেফতারের হয়রানি না করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 4টি দাবি জানিয়েছে হেফাজত ইসলাম। যেসব উলামা একরামরা গ্রেফতার, তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য, কওমি মাদ্রাসা খুলে দেওয়ার জন্য, আর হয়রানি হাটাদারি বিবাড়িয়া বিভিন্ন জায়গায় যে হয়রানি হচ্ছে এগুলি বন্ধ করার জন্য আমরা আবেদন করছি। আমাদেরকে মন্ত্রী মহোদয় আশ্বস্ত করছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার দল। তার সবশেষ পরীক্ষা নিরীক্ষাগুলো পর্যালোচনা করেছেন 10 সদস্যের মেডিকেল বোর্ড। তাকে পর্যবেক্ষণে রেখে কয়েকটি নতুন ট্রিটমেন্ট দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, উন্নত চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন কিনা এই সিদ্ধান্ত আদালতের হাতে। বিস্তারিত তৌহিদ সাদ্দার প্রতিবেদনে। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। শ্বাসকষ্ট রয়েছে, তাকে অক্সিজেন দেয়া হচ্ছে, কিন্তু তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মঙ্গলবার দুপুরে এসব তথ্য দেন বিএনপি মহাসচিব। গতকাল তার একটু শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল, তিনি এখনো সিসিইউতেই আছেন এবং অক্সিজেন তাকে দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন। কিন্তু খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত 10 সদস্যের মেডিকেল বোর্ড মঙ্গলবার দুপুরেই তার স্বাস্থ্যের সর্বশেষ পরীক্ষার রিপোর্ট নিয়ে জরুরি বৈঠকে বসেন। রিপোর্ট পর্যালোচনার পরে রাতে মেডিকেল বোর্ডের পক্ষে জানানো হয়, বেগম জিয়ার পরিস্থিতি অপরিবর্তিত আছে। যে সকল পরীক্ষা গতকালকে করানো হয়েছিল এবং আজকে সকালেও করানো হয়েছে সেগুলো রিভিউ করেছেন, সেগুলোর ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে ওনার প্রোগ্রেস ওনারা দেখেছেন। সেই অনুযায়ী কিছু পরিমাণ তার ট্রিটমেন্ট, কিছু অ্যাডজাস্টমেন্ট করেছেন এবং সেই অনুযায়ী ওনার চিকিৎসা চলছে। বিএনপি নেত্রী সিসিইউতে ভর্তি এই সংবাদ প্রচারের পর থেকেই দলের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠা। বিভিন্ন মহল থেকে পরামর্শ আসে, উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া যেতে পারে। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয়। তার তরফ থেকে কোনো ধরনের, যেই আপনারা যেটা বললেন, কোনো ধরনের আবেদন, কোনো ধরনের নিবেদন আমাদের কাছে আসে। যেই ধারায় তাকে শাস্তি স্থগিত রেখে চিকিৎসা সেবা দিয়েছেন, এখন আরো কিছু পেতে হলে তাকে কোর্টের মাধ্যমে আসতে হবে। গেল বছরের 25শে মার্চ থেকে খালেদা জিয়া তার গুলশানের বাসায় থাকছেন, আর গেল 11ই এপ্রিল তার করোনা শনাক্ত হয়। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানব দেহে অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতায় শুধু প্রাণহানি ঘটবে না, এর ফলে বাধাগ্রস্ত হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন। এই সংকট কাটিয়ে উঠতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘ আয়োজিত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে গ্লোবাল লিডার্স গ্রুপের সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়ের প্রতিবেদন। মানবদেহে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে কমেছে এর কার্যকারিতা। গবেষণা বলছে, মাত্রা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক নেয়ার কারণে বাংলাদেশের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুবরণ করা অধিকাংশ রোগীর মধ্যে সুপারবাগ ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকে, যা প্রতিরোধে অ্যান্টিবায়োটিক কার্যকর ভূমিকা রাখতে পারে না। বৈশ্বিক প্রেক্ষাপটেও অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক বড় হুমকি। এমন বাস্তবতায় জাতিসংঘের আয়োজনে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ বিষয়ে এই বৈশ্বিক সম্মেলন। বিশ্ব নেতাদের এই প্ল্যাটফর্মে কো চেয়ারম্যানের ভূমিকা পালন করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ার ভয়াবহতা তুলে ধরেন তিনি। The COVID-19 pandemic is the defining public health crisis of our time. However, the impending pandemic in the form of antimicrobial resistance will cause even more harm to the global health.
It will not only endanger human but also threaten food security and progress towards the attainment of SDGs. শেখ হাসিনা বলেন, সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন জাতিসংঘভুক্ত দেশগুলোর মধ্যে প্রযুক্তি জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময়। Antimicrobial resistance can affect anyone regardless of geographical location and socio-economic condition. That is possible through implementation of Global Action Plan 2015 on AMR and 2016 UN Political Declaration on AMR. জাতিসংঘ ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত করতে 7 দফা সুপারিশও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Public private partnership for শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। লকডাউনের কারণেই দেশে সংক্রমণের হার কমছে বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, করোনার নাগাল টানতে বিধি নিষেধের মধ্য দিয়েই এগোতে হবে বাংলাদেশকে। 24 ঘন্টায় আরও 61 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন 1914 জন। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্ত হার 8.71%। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। মার্চের শেষ থেকেই করোনা শনাক্তের হার 20% আশেপাশে ঘুরপাক খেতে শুরু করে। প্রায় 1.5 মাস পর 29 এপ্রিলে শনাক্তের হার 10-এর নিচে নামে। এর আগে গেল 20 মার্চ করোনায় রোগী শনাক্তের হার 10-এর নিচে 9.39% ছিল। এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার নিচের দিকে। 4 মেতেও আক্রান্তের হার 10%-এর নিচে 8.71%। আক্রান্তের সংখ্যা 1914 আর মৃত্যু হয় 61 জনের। এর আগে 16 এপ্রিল দেশে প্রথমবারের মতো 100 ছাড়াই মৃত্যু। 19 এপ্রিল একদিনে 112 মৃত্যু দেখে বাংলাদেশ। 25 এপ্রিল আবার মৃত্যু 101 জনের। এরপর থেকেই কমের দিকে প্রাণহানির সংখ্যা। লকডাউনের কারণেই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছে বলে মত বিশেষজ্ঞদের। সরকারি যে বিধিনিষেধ জনগণ মেনে চলেছে বলেই মোটামুটি, যদিও 100% মেনে চলছে না নানা সমস্যার কারণে, তো মোটামুটি মেনে চলেছে মানুষ, এই জন্যই আমরা একটা ইতিবাচক প্রভাব দেখছি। এপ্রিলে দেশের হাসপাতালের বেড ও আইসিইউ পাওয়া নিয়ে শঙ্কায় পড়ে সাধারণ মানুষ। সেই অবস্থা থেকেও উত্তরণ ঘটেছে। দেশের 8 বিভাগের হাসপাতালগুলোর মোট 12,289টি কোভিড ডেডিকেটেড জেনারেল বেডের মধ্যে 9,291টি বেড খালি। 1,090টি কোভিড আইসিইউ বেডের মধ্যেও 586টি বেড খালি বলে জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একের সাথে অপরের যদি ভিড় হয়, পারস্পরিকভাবে মিশি, তাহলে কিন্তু সংক্রমণটা বেড়ে যাবে। এটাকে আমাদের সর্বাত্মকভাবে বন্ধ করতে হবে, বন্ধ রাখতে হবে। লকডাউন থাকুক বা না থাকুক, সাধারণ মানুষের সচেতনতাই সংক্রমণের হারকে কমাতে পারে মনে করেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। টানা 5 দিন করোনা সংক্রমণের নিম্নগতির পর 24 ঘন্টায় আবারও বেড়েছে সংক্রমণ। একদিনে করোনা শনাক্ত হয়েছে বিশ্বজুড়ে 7,65,000-এর বেশি মানুষের দেহে। প্রাণ হারিয়েছেন 13,000-এর অধিক। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা 15,49,00,000 ছাড়ালো। আর মোট প্রাণহানি ছাড়িয়ে গেল 32,40,000। 24 ঘন্টায় সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা গেছে ভারতেও। একদিনে 3,82,000-এর বেশি আক্রান্ত ও 3,007 শতাধিক মৃত্যু হয়েছে। এখনও দেশটির রাজধানী দিল্লির হাসপাতালগুলোয় অক্সিজেনের ঘাটতি কাটেনি। এই পরিস্থিতিতে শেষ অবলম্বন হিসেবে আদালতে ছুটছে অনেক হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে একদিনে ব্রাজিলে 69,000-এর বেশি আক্রান্ত ও 3,000-এর বেশি মৃত্যু হয়েছে। আর 41,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রাণ হারিয়েছে 8 শতাধিক। রাশিয়ার টিকা স্পুটনিক ভি ও চীনের সিনোভ্যাক টিকা দেশেই উৎপাদনের জন্য 3 কোম্পানির টেকনিক্যাল বিষয়গুলো যাচাই বাছাই চলছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, যাচাই বাছাই শেষে 2 দেশের প্রতিনিধিরা এসে দেখার পর সমঝোতা হবে টিকা উৎপাদনের জন্য। দেশের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা বলছে, অনুমোদনের 3 থেকে 4 সপ্তাহের মধ্যে টিকা বাজারজাত করা সম্ভব। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে।
ভারতের টিকা পাওয়ার অনিশ্চয়তায় সম্প্রতি চীনের তৈরি সিনোভ্যাক জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। চীন সরকারের উপহারের 5 লাখ টিকা দেশে আসলেই পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ শুরু হবে। রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক ভি ও চীনের সিনোভ্যাক দেশে উৎপাদনের জন্য তোড়জোড় চলছে। এজন্য প্রস্তুত দেশীয় 3 কোম্পানি। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান, টিকা উৎপাদনের জন্য সরকারি অনুমোদনের সাথে আরও অনেক বিষয় জড়িত। রাশিয়া ও চীন দুদেশেরই টিকা নিবে বাংলাদেশ। তবে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের সক্ষমতা শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত টিকা অনুমোদন দিবে না রাশিয়া। সমস্ত কিছু যাচাই বাছাই করে যারা টিকা তৈরি করেছেন তাদের অনুমোদনের বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে অনেক ইস্যুজ আছে যেগুলো আসলে আগে সমাধান করতে হবে এবং সেগুলো সমাধান করবার জন্য সরকার আন্তরিকভাবেই কাজ করে যাচ্ছে। এই মাসে আমরা দুই দেশের সঙ্গে যেই পর্যায়ে কথাবার্তা হচ্ছে প্রত্যেকেই বলছে এই মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। টিকা উৎপাদনে আবেদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টার কর্মকর্তারা বলছেন, আগেও টিকা উৎপাদনের অভিজ্ঞতা রয়েছে তাদের। আর সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ হলেই 3 থেকে 4 সপ্তাহের মধ্যে টিকা বাজারজাত করার সক্ষমতা তাদের রয়েছে। বাল্ক এনে দেওয়ার পরে সাধারণত বেশ কিছু কোয়ালিটি কন্ট্রোল রিলেটেড টেস্ট আমরা করি। কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করার পরে আমরা প্রোডাকশনে যাই। প্রোডাকশন শেষ হওয়ার পরে আবার কিছু কিউসি রিলেটেড হয়, পরীক্ষা হবে এবং আনুষঙ্গিক আরো কিছু পরীক্ষা নিরীক্ষার পরে হাতে যদি র ম্যাটেরিয়ালস পেয়ে যাই, তারপর থেকে 3 থেকে 4 সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আমি বাজারে দিয়ে দিব। আমরা 3 কোটি ডোজ ভ্যাকসিন প্রডিউস করতে পারবো মান্থলি। দ্রুত টিকা পাওয়ার জন্য উপকরণ আমদানি করে তা বোতলজাত করা যেতে পারে বলেও জানান ইনসেপ্টার এই কর্মকর্তা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। করোনায় অনিশ্চিত যাত্রা দেশের শিক্ষা ব্যবস্থার কোনো পরিকল্পনাই যেন কাজে আসছে না। এক্ষেত্রে করোনা ভ্যাকসিন কিছুটা আশার আলো দেখালেও সেই সম্ভাবনাও নষ্ট হচ্ছে সবার জন্য টিকা নিশ্চিত না হওয়ায়। যদিও শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বছর পেরোলেও করোনা পরিস্থিতিতে শিক্ষায় কার্যকর পরিকল্পনা নিতে পারেনি সরকার, যে কারণেই দীর্ঘায়িত হচ্ছে শিক্ষার অচলাবস্থা। সজল দাসের রিপোর্ট। সংক্রমণ কিছুটা কমলেও এখনও শক্তিশালী করোনা, বরং ভারতীয় নতুন ধরন ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। ভ্যাকসিন ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান না খোলার পরামর্শ কোভিড পরামর্শ কমিটির। সামনে ঈদ এবং পূজা, এই প্রেক্ষাপটে জনসাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলবে কিনা এগুলো পর্যবেক্ষণের ব্যাপার রয়েছে। শিক্ষার্থী এবং শিক্ষক অন্যান্য কর্মচারীদের ভ্যাকসিনেশনের প্রোগ্রামও সম্পন্ন করতে হবে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা ঠিক হবে না। কিন্তু সেখানেও জটিলতা। সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনতে কত সময় লাগবে তা এখনো অনিশ্চিত, যে কারণে আগামী 23 মে শিক্ষা প্রতিষ্ঠান খুলতেও করোনা পরিস্থিতির দিকেই তাকিয়ে মন্ত্রণালয়। এই বাস্তবতায় শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি ভাবাচ্ছে শিক্ষা সংশ্লিষ্টদের। ড্রপ আউটের পরিমাণ বেড়ে যাচ্ছে। ইউনেস্কো কমিশন হতে শুরু করে ওয়ার্ল্ড রেটিং এ বলা হচ্ছে যে স্টুডেন্ট প্রাইমারি স্কুলের ড্রপ আউট রেট বেড়ে যাচ্ছে। কাজের জন্য স্কুলের ছেলে মেয়েরা বাপ মার সাথে কাজে চলে যাচ্ছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব সংসারের ছেলেরা। তো সেইগুলিকে কনসিডারেশনে রেখে শিক্ষা ব্যবস্থাতে ব্যাপক এবার জিডিপির ন্যূনতম পক্ষে 6% বাজেট করতে হবে এবং ডিজিটাল এডুকেশনকে সামনে আনার জন্য বাজেট করতে হবে। রাষ্ট্রীয় পর্যায় থেকে পরিকল্পনার অভাব, একেবারেই হঠাৎ করে কোনো একটা সিদ্ধান্ত আমাদেরকে যেতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় তার মতো করে সিদ্ধান্ত নিচ্ছে খুলবে, সরকার সিদ্ধান্ত নিচ্ছে না খোলা যাবে না। এই যে দ্বিমুখী সিদ্ধান্ত দুটি কর্তৃপক্ষের, সেটি মোটেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য ভালো নাই। সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে জাতীয় পরামর্শ কমিটি যেরকম কোভিড-19 জন্য সিদ্ধান্ত দিচ্ছে, সেরকম শিক্ষা ব্যবস্থার জন্য একটি উচ্চতর কমিটি গঠন করে রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা নির্ধারণ করা। টিকার অনিশ্চয়তায় শিক্ষা ব্যবস্থায় ক্ষতি আরও দীর্ঘমেয়াদী হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। তাই পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পরিকল্পনা এবং আন্তরিক চেষ্টার কোনো বিকল্প নেই বলেও মত তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। লকডাউনে সরকারি অফিস বন্ধের প্রভাবে ক্ষতির মুখে পড়বে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড। বিশেষ করে ব্যবসা বাণিজ্যের অনেক কিছুই সরকারি দপ্তরের সঙ্গে সম্পৃক্ত থাকায় স্থবির হয়ে পড়তে পারে ব্যবসায়িক কর্মকাণ্ড। বিশ্লেষকরা বলছেন, ক্ষতি কাটিয়ে উঠতে লকডাউনের পরপরই সরকারি দপ্তরগুলোর কাজ ত্বরান্বিত করতে আলাদা নজর দেওয়া জরুরি। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা।
করোনার সংক্রমণ ঠেকাতে গত এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে বন্ধ রয়েছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সরকারি দপ্তর বন্ধ থাকায় অনেক ক্ষেত্রে বকেয়া বিল না পাওয়ায় নিজেদের কর্মকর্তা কর্মচারীদের বেতনও দিতে পারছে না অনেক বেসরকারি প্রতিষ্ঠান। ফলে স্থবিরতা নেমে এসেছে ব্যবসা বাণিজ্যেও। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, লকডাউন দীর্ঘায়িত হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে অর্থনীতি। যখন এই অর্থনৈতিক কাজগুলো পেছাতে থাকে সেটার আবার কিন্তু একটা প্রভাব পড়ে লং টার্মে, বিশেষ করে কয়েক মাসের মাথায় দেখা যায় যে সুফলটা আমরা পেতাম কোনো কাজের সেই জিনিসটা আমরা পাচ্ছি না। তাছাড়া বিভিন্ন দপ্তরের অনেক রকম পেন্ডিং কার্যকলাপ থাকে, উন্নয়ন কাজের অনেক কিছু তাদের দায়িত্বে থাকে, সেগুলো কিন্তু এখন কিছুটা ধীর গতিতে আছে। সরকারি অফিস বন্ধ থাকার জন্য কিছুটা যে অসুবিধা হয় সাধারণত সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে, সেই সেবাটা হয়তো অনেকে পাচ্ছেন না, সেটা অবশ্যই কারো কারোর জন্য কষ্টকর, কিন্তু এই কষ্টটা আমাদেরকে মেনে নিতেই হবে এই কারণে যে আমরা একটা লকডাউন পরিস্থিতিতে আছি, আমরা করোনা সংক্রমণের মোকাবিলা করছি। ঈদের আগে বেতন বোনাস দেওয়ার সোচ্চার দাবি উঠলেও সীমিত ব্যাংকিং কার্যক্রম এবং ব্যবসায়িক লেনদেন বাধাগ্রস্ত হওয়ায় উদ্যোক্তারা এক ধরনের অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। বিশ্লেষকদের মতে, লকডাউনের পর সরকারি প্রতিষ্ঠানগুলোর উপর আলাদা নজর দিতে হবে। আমাদের সকলকে একসাথে চেষ্টা করতে হবে যাতে আমরা সবাই ভালোভাবে করোনা মোকাবিলা করতে পারি এবং ভালোভাবে যারা আমরা ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা চালাচ্ছি তারা যেন আমাদের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা এগুলো ভালো করে দিতে পারি। লকডাউন উঠে যাওয়ার পরে আমাদেরকে অবশ্যই অফিস আদালতের যে এফিসিয়েন্সি সেই জায়গায় মনোযোগ দিতে হবে। এমনকি আমরা যদি ঝুঁকি না থাকে স্বাস্থ্যের, তাহলে 2 দিনের উইকেন্ড না রেখে তখন পরবর্তীতে 1 দিনের সাপ্তাহিক ছুটি রেখে আমরা এই কর্মঘণ্টা যে লস হলো সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করতে পারি। লকডাউনের মধ্যে দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় রেমিটেন্স আয় সহ বিভিন্ন সূচকে বাংলাদেশ এখনও এগিয়ে থাকায় তা ধরে রাখতে সমন্বিত পদক্ষেপ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। আসামি না হয়েও 16 মাস কারাভোগ করা টেকনাফের হাসিনা বেগম অবশেষে মুক্ত হয়েছেন। মঙ্গলবার বিকেলে তাকে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এ সময় অশ্রু ধরে রাখতে পারেননি তিনি। তার বড় ছেলে কারা ফটক থেকে বাড়ি নিয়ে যান মাকে, তবে জীবনের হারিয়ে যাওয়ার সময়গুলো ফেরত চেয়েছেন তিনি। নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন। হাসিনা বেগম এখন মুক্ত, অন্যের সাদা কেটে সংসার হারিয়ে আজ তিনি অসহায় এক নারী। এর জন্য দায় কার? এই প্রশ্ন হাসিনা ও স্বজনদের। বিনা দোষে কারাভোগ করা এই নারী তার 16টি মাস ফেরত চেয়েছেন রাষ্ট্রের কাছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তির পর সারাক্ষণই খেতেছেন হাসিনা। তাকে নিতে আসা বড় ছেলে শামীম নেওয়াসও এই সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। আমার অনেক ভালো লাগেছে, কিন্তু আমার ছেলে মেয়েরা কি হবে? আমি যে 17 মাস কেন জেল কেটেছি, বিনা দোষে কেন আমি জেলখানায় ছিলাম, এই দিনগুলো সরকার কখনো আমাকে ফেরত দিতে পারবে না। হাসিনার কারাভোগের জন্য যারা দায়ী তাদের বিচার দাবি করেছেন আইনজীবী। এই যে এত দীর্ঘ সময় ধরে তার সমস্যা হয়েছে, সেটার জন্য আমরা ক্ষতিপূরণ দাবি করে একটা আশা করতেছি কোর্টে জানাবো। প্রয়োজনে উচ্চ আদালতে আমরা এটা নিয়ে যাব এবং যারা এই ঘটনার জন্য দায়ী, যে পুলিশ সদস্যরা এবং কারা কর্তৃপক্ষ যারা এটার সাথে দায়ী আছে, আমরা নির্দেশনা চাইবো যেন এটা নিয়ে তাদের ব্যাপারে উপযুক্ত আইনে যেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। চট্টগ্রামে এই ধরনের ঘটনা আরো আছে। সুশীল সমাজের প্রতিনিধিরা একে ক্ষমতা অপব্যবহার বলে আখ্যা দিচ্ছেন। আমরা এক্ষেত্রে প্রত্যাশা করব মহামান্য হাইকোর্ট সোমোটো রুল ইস্যু করে এই যে যারা অপরাধী, যাদের নাগরিকদের প্রতি কোনো সম্মান, শ্রদ্ধাবোধ, ভালোবাসা নাই, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অর্থদণ্ড এবং কারাদণ্ডের নির্দেশ দেওয়া, ভবিষ্যতে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। হাসিনা বেগম যখন গ্রেপ্তার হন তখন টেকনাফ থানার ওসি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আলোচিত প্রদীপ কুমার দাস। মূল আসামি হাসিনা আক্তার পলাতক থাকায় 2019 সালের ডিসেম্বরে হাসিনা বেগমকে গ্রেপ্তার করে টেকনাফ পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। অতিরিক্ত ভাড়া হলেও খুব কম সময়ে নদী পারাপারের কারণে স্পিড বোটের জনপ্রিয়তা পদ্মার 2 পারেই। তবে জনপ্রিয় এই বাহন একই সাথে ঢুকে পড়ে সিন্ডিকেটের মধ্যে, আর যাত্রীরা হন অসহায়। ফলে সব নিয়ম তুচ্ছ করে বেশি লাভের আশায় প্রায় সব সময় অতিরিক্ত যাত্রী তোলা হয়, যা অনেক সময় বড় দুর্ঘটনা বয়ে আনে।
বেলাল রিজভির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি মাদারীপুরের বাংলা বাজার ঘাট। দ্রুত নদী পার হতে যাত্রীদের চাহিদার 1 নম্বরে স্পিডবোট। লঞ্চের চেয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই এই বাহনে চড়েন তারা। ধারণ ক্ষমতা 12 জনের হলেও একটি বোটে 15 থেকে 25 জন যাত্রী তোলা হয়। অতিরিক্ত যাত্রী আর অতি দ্রুতগামী হওয়ায় এসব বাহনের ভারসাম্য রক্ষাই অনেক সময় কঠিন হয়ে পড়ে। যাত্রীরা বলছেন, স্পিডবোটের চালকদের সিন্ডিকেটের কাছে অসহায় তারা। লাইফ জ্যাকেটের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয় না। কারণের মধ্যে স্পিডবোটগুলো চলছে অতিরিক্ত যাত্রী নিয়ে, যার কারণে দুর্ঘটনাগুলো ঘটতেছে। সিন্ডিকেট অসাধু লোক মিলা স্পিডবোট চালু রাখছে, এর সাথে প্রশাসনিক লোকও জড়িত আছে। বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে বিভিন্ন অনিয়মের কারণে, দুর্নীতির কারণে। কাজে সরকারের উচিত এখানে সঠিক নজরদারি করা। এসবের নজরদারি করারও লোক নেই। নৌপুলিশ বলছে, লোকবল সংকটের পাশাপাশি তাদের নৌযানেরও অভাব রয়েছে। লকডাউনের পরে আমরা মোটামুটি আমাদের স্বল্প জনবল, তারপরে আমাদের কিছু লজিস্টিক সাপোর্টের একেবারে সীমাবদ্ধতা। আমাকে জানেন যে আমাদের যেমন জলযান নেই, তারপরে আমরা আপ্রাণ আমাদের পক্ষ থেকে অবস্থান থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সোমবার পালকহেডে স্পিডবোটের ধাক্কায় 26 জন নিহতের ঘটনায় মামলা হয় মঙ্গলবার। মাদারীপুরের জেলা প্রশাসক সঠিক বিচারের পাশাপাশি স্পিডবোট বন্ধেরও আশ্বাস দিয়েছেন। আমি আশা করি যে আমাদের তদন্ত কমিটি একটা সুন্দর একটি সুপারিশমালা তৈরি করবে, যে ঘাটের ব্যবস্থাপনা কার কি দায়িত্ব ছিল সেই বিষয়গুলো হয়তো উঠে আসবে এবং তারা একটা সুপারিশমালা আমাদেরকে দিবে, যেটা আমরা পরবর্তী সময়ে ব্যবস্থা গ্রহণ করব। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ পর্যন্ত নৌ দুর্ঘটনায় 5 শতাধিক মামলা হওয়ার তথ্য রয়েছে। এগুলোর বেশিরভাগেরই বিচার হয়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হয়েছে 41 ভাগ। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আবারও জানিয়েছেন, পদ্মা সেতু উদ্বোধনের দিনই অন্যান্য যানবাহনের সঙ্গে চলবে রেলও। সে লক্ষ্যে করোনার মধ্যেও কাজের গতি ধরে রেখেছে প্রকল্প সংশ্লিষ্টরা। তবে সরাসরি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগের বিষয়ে কোনো কথা বলেননি রেলমন্ত্রী। প্রকল্প এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। পদ্মা সেতুর উপর দিয়ে সড়ক পথে চলবে অন্যান্য যানবাহন আর নিচের অংশ দিয়ে চলবে রেল। 6.15 কিলোমিটার পদ্মা সেতুর দুপাশেই তাই এগুচ্ছে রেলপথ সংযোগের কাজ। প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ডে দিনরাত চলছে নির্মাণযজ্ঞ। দক্ষ শ্রমিকদের হাতের ছোঁয়ায় প্রকল্পের বিশাল অংশ এখন দৃশ্যমান। এরই মধ্যে শেষ হয়েছে সংযোগের ভায়াডাক্ট 2 এর সেগমেন্টাল গার্ডার বসানো। মঙ্গলবার সকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ভায়াডাক্টের উপর ঘুরে দেখেন প্রকল্পের অগ্রগতি, জানান এর মধ্যে শেষ হয়েছে রেল সংযোগ প্রকল্পের 41 ভাগ কাজ। 22 সালের জুন মাসের মধ্যেই এটি জনগণের এবং সাধারণভাবে চলাচলের জন্য এটা উন্মুক্ত করা হবে। ভাঙ্গা পর্যন্ত যেহেতু ফরিদপুরের দিক থেকে আমাদের রেল লাইন সংযুক্ত আছে, আমরা আশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা যেদিন সড়কপথ উন্মুক্ত করা হবে সেদিনে আমরা রেল, সেদিনে আমরা এই সেতুকে অতিক্রম করে আমরা ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত আমরা রেল পরিচালনা করতে পারি। ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে যশোর পর্যন্ত 172 কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় হচ্ছে 39,239 কোটি টাকা। রেলমন্ত্রী বলেন, পদ্মা সেতু চালুর দিনই মাওয়া থেকে সেতুর ওপর দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল নেটওয়ার্কে যুক্ত হবে ট্রেন। সে লক্ষ্যেই ভাঙ্গা রেল স্টেশনকে গড়ে তোলা হচ্ছে আধুনিকভাবে। ভাঙ্গা যে স্টেশনটি, এটি জাংশন স্টেশন, কারণ ভাঙ্গা থেকে ভবিষ্যতে আমরা পায়রা বন্দরের সঙ্গে সংযুক্ত হব। কারণ এই স্টেশনটাকে আমরা আইকনিক স্টেশন হিসাবে এটাকে আমরা তৈরি করতে পারি, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। করোনা পরিস্থিতির মধ্যেও কাজের গতি ধরে রাখায় প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান রেলমন্ত্রী। পদ্মা সেতুর সঙ্গে সঙ্গে সমান্তালে এগিয়ে চলছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজও। করোনা পরিস্থিতির মধ্যেই শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলছে কাজ, চলছে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াও। কর্তব্যক্তিরা আশা করছেন পদ্মা সেতু যেদিন চালু হবে সেদিনই রেলও চলবে এই সেতু দিয়ে। প্লাবন রহমান, নিউজ 24, মাওয়া, মুন্সিগঞ্জ। ঈদের বাকি আর কয়েকদিন।
এরই মধ্যে রাজধানীর শপিং মলগুলোয় জমে উঠেছে ঈদ কেনাকাটা। তবে করোনা বাস্তবতায় এবার গেলবারের তুলনায় বিক্রি কম বলে জানান দোকানিরা। স্বাস্থ্যবিধি মেনে অনেকে বিপণী বিতানে আসলেও বেশিরভাগ ফ্যাশন হাউস বলছে অনলাইনে বেড়েছে তাদের বেচা বিক্রি। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। এবার ঈদ শপিংয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা পরিস্থিতি। বড় বড় শপিং মলগুলোতে তাই ক্রেতা সাধারণের সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানার লম্বা লাইন। অন্যবারের মতো ফ্যাশন হাউসগুলো এবারও ঈদ উপলক্ষে নিয়ে এসেছে নতুন নতুন কালেকশন। ক্রেতারাও ঈদ গরম দুটোকেই মাথায় রেখে সারছেন ঈদ কেনাকাটা। শপিং মলগুলো বেটার দেন 100% মানে সবকিছু সিকিউর রেখে এখানে শপিং করা যায়। গরম চলছে সেই কারণে আমি লাইটের মধ্যে পোলো দেখলাম। কাস্টমারদের জন্য গরমটা মাথায় রেখে কটন ফেব্রিক্সের পাঞ্জাবি করা হয়, প্লাস আপনার পোলো আছে। যারা কাস্টমার আসতেছে সবারই টেম্পারেচার মাপা হচ্ছে, প্লাস হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে। ঈদের বাকি আরও 9 দিন থাকায় দোকানিরা জানান সামনের দিনগুলোতে আরও বাড়বে তাদের বেচাকেনা। তবে করোনা বাস্তবতায় এবার অনলাইনে আগের চেয়ে বিক্রি বেড়েছে বলে জানান অনেকেই। মানুষও আসতেছে না খুব একটা লকডাউনের জন্য বা করোনার জন্য, বাট আমাদের অনলাইনে হিউজ রেসপন্স। আমাদের কাবুলিওয়ালা.com এর ওয়েবসাইট থেকে গরমের দিক ভেবে তো অবশ্যই হালকা জামা শপিং, আর হচ্ছে করোনা যেহেতু অবশ্যই এবার শপিং ওই রকম ভাবে করা হয় নাই, দেখে দেখে করা হয় নাই আর কি। কতবার মতো আহামরি করা হচ্ছে না, বাট টুকটাক যাই করছি সবই ম্যাক্সিমাম অনলাইনের মাধ্যমে করছি। সামনের দিনগুলোতে বেচা বিক্রি আরও বাড়বে এমন প্রত্যাশা সবার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। লকডাউনের সুফল মিলছে বন্দরনগরী চট্টগ্রামে। সংক্রমণের হার কমে এখন 10% নেমেছে। সিভিল সার্জন বলছে করোনা ডেডিকেটেড হাসপাতালে এখন শয্যা খালি। আইসিইউ বেড নিয়েও তেমন কোনো সমস্যা নেই। সংশ্লিষ্টরা বলছেন ইউকে ও আফ্রিকান ভ্যারিয়েন্টের জন্যই চট্টগ্রামে করোনা দ্রুত ছড়িয়ে পড়ে। ভারতের ভ্যারিয়েন্টের কোনো অস্তিত্ব মেলেনি এমন দাবিও করেছেন সিভাসুর উপাচার্য। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বন্দরনগরী চট্টগ্রামে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে এখন রোগীদের সংখ্যা প্রতিদিন কমছে। গেল এপ্রিল মাসে চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে 40% থেকে 50% পৌঁছলেও এখন 10% নেমেছে বললেন সিভিল সার্জন। আমাদের হাসপাতালগুলোতে রোগী ভর্তির হারও অনেক কমে গিয়েছে এবং সেটা আমাদের সরকারি হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে। আমরা এক পর্যায়ে মোটামুটি 80% শয্যা ভর্তি ছিল, সেটা এখন আবার 30 থেকে 40% নেমে আসছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলছেন সঠিক সময়ে লকডাউনের কারণে মিলেছে সুফল। মানুষের যোগাযোগ কম হওয়াতে আন্তঃজেলা আমাদের চট্টগ্রাম মহানগর এবং বৃহত্তর ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগ অনেকটা সংক্রমণের হার কমে এসছে। এটি একেবারেই গত 24 ঘন্টার ডাটা বা তার আগের দিনের ডাটা থেকে গত 3 দিন ধরে আমরা বুঝতে পারছি। এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় করোনার ইউকে ও আফ্রিকান ভেরিয়েন্ট মিললেও ভারতের ভেরিয়েন্টের কোনো অস্তিত্ব মিলেনি। 3টি নমুনা থেকে আমরা পেলাম হলো এটা হলো আফ্রিকান ভেরিয়েন্ট, আর একটি নমুনা হলো অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট। তা আমরা চট্টগ্রাম অঞ্চলে আমরা বলতে পারি আমাদের এই যে রোগের যে প্রাদুর্ভাব হলো এবং যেটা পিকে উঠলো, এটা আসলে এটা ছিল ইউকে এবং আফ্রিকান ভেরিয়েন্টটা। করোনা সংক্রমণ রোধে কঠোর স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। করোনা সংক্রমণ রোধে বিধি নিষেধের কারণে বাংলাদেশে ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিসের অধীনস্থ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সিলেটের সহস্রাধিক শিক্ষার্থী। নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে না পারলে 25% টিউশন ফি হারানোর শঙ্কা অনেকের। সৈয়দ রাসিলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের জন্য আবেদন করেছেন সিলেটের সহস্রাধিক শিক্ষার্থী। তাদের মধ্যে অনেকের ভিসা হয়েছে, আবার অনেকে রয়েছেন পাসপোর্ট জমা দেওয়ার অপেক্ষায়।
কিন্তু করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধে গত 5 এপ্রিল থেকে বন্ধ রয়েছে ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিস ভিএফএস এর কার্যক্রম। এমন বাস্তবতায় শিক্ষার্থীরা পাসপোর্ট সংগ্রহ করতে না পেরে ভিসা পেয়েও পছন্দের বিদেশি বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না, করতে পারছেন না নতুন ভিসার আবেদনও। ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটা বন্ধ থাকার জন্য এই হাজার হাজার স্টুডেন্ট কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারতেছে না। তো তারা কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে ইউনিভার্সিটিগুলোতে। প্রায় 10-15 লক্ষ টাকা আমরা অলরেডি পেমেন্ট করেছি ইউনিভার্সিটিগুলোকে। তো এখন আমার ফাউন্ডেশন কোর্সটি আগামী অগাস্ট মাসে শেষই হয়ে যাবে। তো অগাস্ট মাসের আগে শেষ হয়ে গেলে তো আমি ভিসা অ্যাপ্লিকেশনই করতে পারলাম না, ভিসা পাবো কখন? এদিকে ভিএফএস বন্ধের মাঝেই আইএলটিএস ও মেডিকেল পরীক্ষার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে অনেকের। নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না হলে টিউশন ফি হারানোর শঙ্কায় শিক্ষার্থীরা। প্রত্যেকটা জরুরি সেক্টর কিন্তু অলরেডি খুলে দেওয়া হয়েছে এই লকডাউনের মধ্যেও, কিন্তু বিএফএসটা এখনও খুলে দেওয়া হচ্ছে না। এই বিএফএস এর কারণে অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে কিছুক্ষণের জন্য হলেও জরুরি সেবা হিসেবে বিএফএস সার্ভিসটাকে চালু করে দেওয়ার জন্য। করোনা পরিস্থিতিতে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ সীমিত পরিসরে ভিসা সার্ভিস দিয়ে যাচ্ছে। আবেদনকারীর শিক্ষা অনিশ্চয়তা কাটাতে বাংলাদেশেও এমন সুযোগ চালুর দাবি সংশ্লিষ্টদের। তাদেরকে যদি একটা বিশেষ ব্যবস্থার আওতায় তাদেরকে যদি অব্যাহতি দেওয়া হয় যে এই লকডাউনের আওতা থেকে, তাহলে আমার মনে হয় বিএফএস তাদের অফিস ওপেন করতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। উৎসব পার্বণে রাজশাহী সিল্কের চাহিদা ছিল আকাশচুম্বী। করোনায় গেল 2 বছর ধরে ব্যবসায় মন্দা, ক্রেতা নেই আগের মতো, বন্ধ হয়ে গেছে বহু কারখানা। যারা টিকে আছেন তাদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে প্রতিদিনই। তারপরেও রেশমের সোনালী দিনের প্রত্যাশায় আছেন সবাই। এস এ বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। ঈদ উৎসবে রাজশাহী সিল্কের চাহিদা ছিল আকাশচুম্বী। এখন ঐতিহ্য বজায় থাকলেও ধুঁকছে রেশম শিল্প খাত। কয়েকটা উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান লোকসান গুণেই ধ্বংসপ্রায়। আগে ঈদ আসলে সারা বছরের ব্যবসা হয়ে যেত, করোনাকালে কমেছে বিকিকিনি। গতবার একটা পুষি নেওয়ার জন্য এবার আমরা সবকিছু প্রস্তুতির সাথে রেখেছিলাম, কিন্তু আমরা সেই প্রস্তুতিতে আমাদের মোটামুটি ভাটা পড়েছে, মানুষও আতঙ্কিত। প্রথম থেকে এই যে ফাঁকা বসে আছি আমরা, কোনো কাস্টমার নাই, হালকা পাতলা 2-1টা লোকাল কাস্টমার না আসে। রাজশাহীর সিল্ক পল্লীতে এবার নেই ঈদের আমেজ। সারা বছরই এখানে রেশমের পোশাক তৈরি হলেও করোনার কারণে তাতে ভাটা পড়েছে। গতবারও লকডাউনের কারণে বেচা বিক্রি হয়নি, এবারও একই অবস্থা, লোকসানের পাল্লা ভারী হচ্ছে। বলা যাবে না যে এত পরিমাণ লোকসান হচ্ছে, এটা আমাদের পরে এটা একসাথে বসে কত লোকসান হলো, এটা ওয়েস্টেজ হয়ে গেছে মাল, সেগুলো দেখতে হবে। বৈশাখ আর ঈদকে ঘিরে কেনা বেচা জমে, কিন্তু করোনায় 2 বছরে বেচা কেনা তো দূরের কথা, অধিকাংশ তাঁত বন্ধ হয়ে গেছে লোকসান টানতে গিয়ে। এখন ঘুরে দাঁড়ানোটাই বড় চ্যালেঞ্জ। রেশম ব্যবসায়ীরা বলছেন গত 2 বছরে সিল্ক খাতের লোকসান ছাড়িয়েছে 300 কোটি টাকা। লোকসানটা গতবার যা হয়েছিল সেটা তার চেয়েও এবার বেশি হবে। প্রণোদনার কিছু সুযোগ পেয়েছিলাম, সেই সুযোগে কাজে লাগানোর জন্য আবার প্রোডাকশনে গেছিল। এতে করে দেখা যাচ্ছে যে 300 কোটি টাকার উপরে এবার শুধুমাত্র সিল্ক সেক্টরে লস করবে। শিগগিরই নতুন দিনে নতুন কিরণে করোনা কাল কাটিয়ে রেশম ফিরবে তার গৌরবে, ক্রেতার পদচারণায় মুখর হবে সিল্ক পল্লী, এমন প্রত্যাশা সবার। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। আন্তর্জাতিক টানা 3য় মেয়াদে আজ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে মমতার শপথ হবে স্থানীয় সময় বেলা 11:15টায়। করোনা পরিস্থিতির কারণে শপথ অনুষ্ঠান অনাড়ম্বর রাখার কথা আগেই জানিয়েছেন তৃণমূল নেত্রী। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির তালিকাও থাকছে সংক্ষিপ্ত। এদিকে আগামী রোববার তার সম্ভাব্য মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা রয়েছে। অন্যদিকে বিধানসভা নির্বাচনে জয়ের পর তৃণমূলের দুষ্কৃতকারীরা রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে, এই অভিযোগে বুধবার দেশ জুড়ে ধর্নায় বসার ঘোষণা দিয়েছে বিজেপি। নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। পেশাদার লীগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রাখল বসুন্ধরা কিংস। 15তম রাউন্ডে বাংলাদেশ পুলিশকে 2-0 গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বসুন্ধরা কিংস, কিন্তু প্রথমার্ধে গোল উদযাপন করতে পারেনি তপু সবুজরা। 17 মিনিটে পেনাল্টি মিস করেন রবিনহো।
বিরতি থেকে ফিরে ম্যাচের 58 মিনিটে প্রথম উদযাপন করে কিংস। রবিনহর অ্যাসিস্টে সবুজের হেডে লিড নেয় কিংস। এরপর 62 মিনিটে ফ্রি কিক থেকে বল পেয়ে হেডে লিড দ্বিগুণ করেন তপু বর্মন। এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল অস্কার ব্রুজনের দল। এখন এই পর্যন্ত। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।